নমস্কার, আমি সুতপা। আমার চ্যানেলের নাম @সুতপা এডুকেয়ার। আজ আমরা বেদ যারা সৃষ্টি করেছিলেন সেই আর্যদের সম্পর্কে জানাবো। আমরা এর আগের যে দুটো ভিডিও, তাতে প্রথম পার্ট আর দ্বিতীয় পার্টে আমরা বেদ সম্পর্কে কিছু বলেছি। আজকে আমরা আহ, আর্যদের জীবনযাত্রা এবং তাদের শাসন পদ্ধতি, সামাজিক অবস্থা, এগুলো নিয়ে আলোচনা করব। আলোচনা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। বেদ গ্রন্থের লেখক বা রচয়িতাদেরকে আমরা বলি আর্য, অর্থাৎ বৈদিক সভ্যতার স্রষ্টা হলেন আর্যরা। আর্য শব্দের সংস্কৃত অর্থ হলো সৎ বংশজাত বা অভিজাত মানুষ। কিন্তু ঐতিহাসিকরা বলেন আর্য কোনো জাতিগত তত্ত্ব নয়, একটা ভাষাগত তত্ত্ব। আর্যদের বাসস্থান সম্পর্কে আমরা এর আগের ভিডিওতে কোথায় তাদের বিভিন্ন ঐতিহাসিকদের মতপার্থক্য নিয়ে আমরা আলোচনা করেছি। এই পর্বে আমরা আর্যদের জীবনযাত্রা নিয়েই আলোচনা করব। বৈদিক যুগের রাষ্ট্রের একক ছিল যথাক্রমে গ্রাম, বিশ, জন। গ্রামের কর্তাদেরকে বলা হতো গ্রামীণ, বিশের কর্তাদেরকে বলা হতো বিশপতি ও জনের কর্তাদেরকে বলা হতো রাজন। গ্রাম থেকে ব্লক, ব্লক থেকে জেলা, জেলা থেকে রাজ্য এবং রাজ্য থেকে গোটা দেশ। সবাই ছিল একান্নবর্তী পরিবারের অংশ। এদের শাসন পদ্ধতি ছিল, রাষ্ট্রের শাসন ব্যবস্থা ছিল প্রধানত রাজতান্ত্রিক বা বংশানুক্রমিক। সংগঠন: ঋগ্বেদ বৈদিক যুগে রাজাকে পরামর্শ দান অথবা রাজ্য পরিচালনা করার জন্য সভা ও সমিতি নামে দুটি প্রতিষ্ঠানের উল্লেখ পাওয়া যায়। সমাজের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের নিয়ে সভা গঠিত হতো। সমিতি ছিল বৃহত্তর জনসংগঠন। এই সংগঠনে 20 সমস্ত মানুষের প্রতিনিধি সহ ব্রাহ্মণ ও বিত্তবানেরা বা মঘবন যোগদান করতে পারত। এই দুটি প্রতিষ্ঠান ছাড়া এই সময় বিদত নামেও একটি রাজনৈতিক প্রতিষ্ঠানের উল্লেখ পাওয়া যায়। এখানে মূলত যুদ্ধ সহ বিভিন্ন রাজনৈতিক বিধি সম্পর্কে আলোচনা করা হতো। পুরোহিত ব্যবস্থা ছিল। এরা অনেক সময় রাজনৈতিক কার্য পরিচালনার কাজে রাজাকে সাহায্য করতেন। সামরিক বিভাগ: রক্ষী, পদাতিক ও অশ্বারোহী, এই 3 প্রকার সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়া পুরচরিষ্ণু অর্থাৎ চলমান দুর্গ নামক বস্তুটিরও উল্লেখ পাওয়া যায়। বিচার ব্যবস্থা: শতদায় অর্থাৎ একটি শাস্তি আছে যেখানে রক্তপাতের মূল্য 100টি গরু। বৈরদায় অর্থাৎ শত্রুতার নীতি গ্রহণ। 3 নম্বর হচ্ছে মধ্যমসী, যিনি পারস্পরিক বিবাদের মীমাংসা করেন। 4 নম্বর গ্রাম্যবাদীন, অর্থাৎ ইনি গ্রামের বিচারের দায়িত্বে ছিলেন। উগ্র পুলিশ, অপরাধীদের ধরে আনা দায়িত্ব এনাদের ছিল। বড়সড় বিচার ব্যবস্থার জন্য প্রশ্নবাদীন বলেও একটি পদ ছিল। দপ্তর বন্টন: গ্রামের প্রধান ছিলেন গ্রামীণ আর পশুচারণ ভূমির তদারকির দায়িত্বে থাকতেন ব্রজপতি। সামাজিক জীবন: এদের পরিবার। ঋগ্বৈদিক যুগে সমাজের মূল ভিত্তি ছিল পরিবার। এই সময় সমাজ ছিল পিতৃতান্ত্রিক। ঋগ্বেদে গণপতি বা গহপতি, পকি, কুলপতি বা কুলপ শব্দের উল্লেখ পাওয়া যায়। মনে করা হয় পিতা বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন পরিবারের প্রধান কর্তা। পরিবার ছিল প্রধানত একান্নবর্তী। নারীর স্থান: শিক্ষা। বৈদিক যুগে নারীদের স্বাধীন সত্তার লক্ষ্য করা যায়। এর প্রধান কারণ সেই সময়ে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে নারীদের সমান সুযোগ প্রদান ব্যবস্থা ছিল। অপালা, ঘোষা, বিশ্ববারা, গার্গী, লোপামুদ্রা, মৈত্রেয়ী, বিশাখা ছিলেন এদের মধ্যে অন্যতম। বিবাহ: তাদের পতি নির্বাচনের অধিকার ছিল, মানে নারীদের পতি
জনের অধিকার ছিল। নারী পুরুষ নির্বিশেষে বহু বিবাহ প্রচলিত ছিল। জটিলা গৌতমীর সাতজন ও মণিকন্যার মণিকন্যা রক্ষীর 10 জন স্বামীর ছিলেন। এছাড়া উচ্চ বর্ণের পাত্র বা নিম্ন বর্ণের পাত্রীর মধ্যে মধ্যে অনুলোম বিবাহ ছিল। আবার বিপরীত ক্ষেত্রে উচ্চ বর্ণের পাত্রের সঙ্গে নিম্ন বর্ণের পাত্রের প্রতিলোম বিবাহ প্রচলিত ছিল। রাজনীতি, নারীরা সমিতির আলোচনায় অংশ নিতে পারত। ধর্মচর্চার অধিকার ছিল। তারা সূক্ত ও স্তোত্রের রচয়িতা ছিলেন। সূক্ত রচয়িতা হিসেবে তাদেরকে ব্রহ্মবাদিনী বা ঋত্বিকা বলা হতো। নারীদের এই সময় উপনয়ন অর্থাৎ পৈকে হতো। যুদ্ধ, বিষপালা, মুদলাগি, বিষপালা, বদ্রিয়সী প্রমুখ ছিলেন রণকুশলী নারী। পোশাক, নারী পুরুষ একই ধরনের পোশাক ছিল। নিবি দন্তনস্যি বয়হস্যি, নিবি ভেতরের পোশাক। বাস, বাইরের পোশাক। অধিবাস, আংরাক্ষা বা ওড়না তারা পোশাক হিসেবে ব্যবহার করত। পোশাকের উপরে সোনার কাজ থাকতো। নারী পুরুষ উভয়ই পাগড়ি পরিধান করত। তুলো, পশম, মৃগচর্ম দ্বারা সেই সময়কার পোশাক নির্মিত হতো। খাদ্যাভ্যাস, সাধারণত সবজি, দুগ্ধ ও দুগ্ধজাত সামগ্রী, মাংস ইত্যাদি তাদের প্রধান খাদ্যবস্তু ছিল। গোমাংস নিষিদ্ধ ছিল, কিন্তু দুগ্ধবতী গাভী ছিল অঘ্ন অর্থাৎ হননযোগ্য নয়। তবে তাদের প্রধান খাদ্য ছিল গম। উত্তেজক পানীয় ছিল সোম ও সুরা। মাদক ছিল। যজ্ঞের সময় সোমরস ও সুরা ব্যবহার করা হতো। বিনোদনে নাচ, গান, দৌড়, রথ দৌড়, শিকার, মুষ্টিযুদ্ধ, জুয়া খেলা, পেশাদার নর্তকীর নৃত্য প্রভৃতি এই সময় উল্লেখযোগ্য বিনোদন ছিল। বর্ণভেদ, এই সময় থেকে ভারতে 2টি বর্ণের সৃষ্টি হয়। গৌরবর্ণ আর্য আর কৃষ্ণবর্ণ অনার্য বা দ্রাবিড়। দক্ষিণ ভারতে আর্যদের প্রভাব প্রতিপত্তি ছিল না। ঋষি অগস্ত্য দক্ষিণ ভারতে আর্য সভ্যতাকে প্রথম বিস্তার করেন। বেদ অনুসারে আদি পুরুষের মুখ থেকে ব্রাহ্মণ, বাহুদ্বয় থেকে রাজন্য অর্থাৎ ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং পদোদ্বয় থেকে শূদ্রের উৎপত্তি। ধর্মাচরণ ও পালনের জন্য ব্রাহ্মণ, দেশ শাসনের ও দেশ রক্ষার জন্য কাজের জন্য যোদ্ধা শ্রেণী বা ক্ষত্রিয়, কৃষি ও ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য বৈশ্য শ্রেণী নিযুক্ত। এই 3 শ্রেণীর প্রয়োজন মেটাতে শূদ্র বা দাস শ্রেণীর উৎপত্তি হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, জাতিভেদ প্রথা এই সময়ে ছিল না বলে মনে করা হয়। চতুরাশ্রম, প্রত্যেক আর্য সন্তানের জীবন 4টি আশ্রমের মধ্য দিয়ে অতিবাহিত হতো। গুরুগৃহে বাস ও বিদ্যাচর্চা হচ্ছে ব্রহ্মচর্য। গৃহ ধর্ম বা সংসার ধর্ম পালন গার্হস্থ। সংসার ত্যাগ বানপ্রস্থ। আর সন্ন্যাস, সংসার ত্যাগ করে ঈশ্বরের চিন্তায় জীবনযাপন এবং তার মুক্তির পথ নির্দেশ করা, এটা ছিল হচ্ছে সন্ন্যাস। অর্থনৈতিক জীবন, জমির মালিকানা ঐতিহাসিক কোশাম্বী বলেন যে জমি বন্টন অথবা জমির ব্যক্তিগত মালিকানা ছিল না। হেমচন্দ্র রায়চৌধুরী বলেন বাস্তু জমি ও চাষের জমির ব্যক্তিগত মালিকানা ছিল। সিন্ধু সভ্যতার মানুষরা তামার ব্যবহার জানতো, কিন্তু লোহার ব্যবহার জানতো না। কিন্তু বৈদিক যুগের মানুষরা লোহার ব্যবহার জানতো, তাই বৈদিক যুগকে লৌহ যুগও বলা হয়। এই সময়ে লোহার নাঙলের ব্যবহার দেখা যায়। কৃষিজাত পণ্য, ধান, যব, যাকে ঋগ্বৈদিক যুগে বলা হতো, তাকে আমরা বলে থাকি ব্রীহি অর্থাৎ ধান, এবং গোধূম অর্থাৎ গম বলা হতো। অনেক ঐতিহাসিক ধান ও গমের অস্তিত্ব অস্বীকার করেন। তারা তুলোর ব্যবহার জানতো না। পশুপালন, ঋগ্বেদে গাভীষ্টি শব্দের উল্লেখ পাওয়া যায়, যার অর্থ
গরুর গো- গরুর সন্ধান। কেবল কৃষিতেই নয়, মূল্যের একক হিসেবেও গরু ব্যবহার করা হতো। ঋগ্বেদে গো শব্দের অর্থ প্রায় 176 বার উল্লেখ পাওয়া যায়। গোদান ছিল। ঘোড়া সামরিক প্রয়োজনে ব্যবহার হতো বলে বলে মনে করা হয়। এই সময় গো সম্পদ ছাড়াও অশ্ব পালন, ছাগল, ভেড়া, শূকর পালন ইত্যাদি প্রচলিত ছিল। বাণিজ্য। এ সময় বাণিজ্য সেভাবে প্রসার লাভ করেনি। ঋগ বৈদিক যুগে মানুষ মূলত পশুপালক ছিলেন। এই যুগে বাণিজ্য সূত্রে যারা দূর দূরান্তে যাত্রা করতেন তারা বহু পরিমাণে সম্পদের অধিকারী ছিলেন। তাদের বলা হতো পণি। ধনী বণিক শ্রেণীদের পণি বলা হতো। ঋগ্বেদে সমুদ্র শব্দটির উল্লেখ আছে এবং শতরিত্র নৌ বা শত দাঁড় বিশিষ্ট বাহিত নৌকার উল্লেখ দেখে বৈদিক আর্যদের সময়ে সমুদ্রে বাণিজ্যের অস্তিত্ব যে ছিল এটা মনে করা হয়। কারিগরি শিল্প। কারিগর কারিগর নির্মিত বাড়িঘর, কিছু পরিমাণ কাঠের আসবাবপত্র ও কাঠের রথ, চর্মকারদের তৈরি চামড়ার থলি যাকে ভিস্তি বলে, ঘোড়ার লাগাম, চাবুক শিল্প এগুলির নিদর্শন আমরা দেখতে পাই। ঋগ্বেদে নারী ও পুরুষদের কর্ণশোভন, হিরণ্যকর্ণ নামক বিভিন্ন কানের দুল তারা পরতেন। নারীরা নোচরি, কুবির, নিস্কো, এছাড়া তামার কারিগররা তাম্র নির্মিত লাঙলের ফলা, দা, কাস্তে প্রভৃতি কৃষি উপকরণও তৈরি করতেন। বস্ত্রশিল্পীরা ভেড়া বা ছাগলের লোম দিয়ে গরম পোশাকের পাশাপাশি কার্পাসজাত সুতি বস্ত্র তৈরি করতে জানত। ধর্মীয় জীবন। প্রকৃতি পূজা এদের প্রচলন ছিল। দেবদেবীর মধ্যে স্বর্গের দেবতাদের মধ্যে প্রাচীনতম ছিলেন দৌ, দেবতাদের পিতা। মাতৃত্বের দেবী ছিলেন পৃথ্বী। এছাড়া ঝড়ের দেবতা মরুত, প্রলয়ের দেবতা রুদ্র, স্বর্গরাজ্যের সম্রাট বরুণ, সোমরসের আরাধ্য দেবতা সোম। অগ্নিদেবের জন্য প্রায় 200টি স্তোত্র নিবেদিত হয়েছে। এই যুগে ইন্দ্র হলেন প্রধান দেবতা। তাকে বলা হতো দেবরাজ ইন্দ্র। ইন্দ্র সম্পর্কে 250টি স্তোত্র নিবেদিত হয়েছে। ইন্দ্রকে ঋগ্বেদে পুরন্দর বলা হতো, যার অর্থ দুর্গ ধ্বংসকারী। তিনি ছিলেন বৃষ্টির দেবতা। এছাড়া দ্বিতীয় ছিলেন অগ্নি দেবতা। তৃতীয় গুরুত্বপূর্ণ ছিলেন বরুণ। তিনি পশু পাপ পুণ্যের ধারক ও জলের দেবতা। তাছাড়া সোম ছিলেন বৃক্ষাদির দেবতা বা গাছপালার দেবতা। মরুত ছিলেন বজ্রের দেবতা। সূর্য আলোর দেবতা। যম মৃত্যুর দেবতা। বায়ু বাতাসের দেবতা। দেবীর মধ্যে নাম পাই অদিতি, উষা, সাবিত্রী, সরস্বতী। সরস্বতীকে বলা হতো নদীর দেবী।